নমস্কার। এই মুহূর্তে আমার মোবাইলে যতগুলো আপডেট আসছে প্রত্যেকটা আপডেট পশ্চিমবঙ্গ থেকে, এবং আমি তো চাই আপনারা আমাকে আজ মোবাইলে মেসেজ পাঠান, আপনারা কল করুন এবং জানান যে আপনাদের এখন কেমন লাগছে। কেন এই কথাটা বলছি? মকর সংক্রান্তির আগে শিরে সংক্রান্তি বাংলা বুঝতে পারছে না। বাংলা বুঝতে পারছে না যে বাংলার দুয়ারে সন্ত্রাসী দাঁড়িয়ে শুধু নেই, এখন তারা হয় প্লাম্বার হয়ে, নয়তো কাশ্মীরি শাল আলা হয়ে, হয়তো পরিযায়ী শ্রমিক হয়ে এই বাংলায় একের পর এক জঙ্গি হামলার ছক, এবং তার থেকেও বড় কথা গজওয়াতুল হিন্দ, সেই গজওয়াতুল হিন্দের ছক করছে। আমি বারবার বলেছি না, এই পরিযায়ী শ্রমিকদেরকে শুধুমাত্র টাকা দিয়ে দেশবিরোধী কাজ করাবার যে ছকের কথা বলা হচ্ছে সেটা খুব শিশুসুলভ একটা ভাবনা। আসলে এদেরকে ট্রেন করা হচ্ছে যাতে এরা নির্দিষ্টভাবে ইসলামিক র্যাডিক্যাল, ইসলামী মৌলবাদের অংশ হয়ে ইসলামী মৌলবাদের যে ব্লুপ্রিন্ট, দীর্ঘদিনের ব্লুপ্রিন্ট, যে ভারতকে ইসলামিক রিপাবলিক বানাতে হবে, ভারতকে খিলাফত বানাতে হবে, প্রয়োজনে ভারতকে বিভিন্নভাবে ভাগ করে দিতে হবে। এই যে স্লোগানগুলো, টুকরে টুকরে গ্যাং যে স্লোগানগুলো তোলে, ভারত তেরে টুকরে হোঙ্গে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, এটা শুধুমাত্র একটা স্লোগান নয়, এর পেছনে একটা সায়েন্স রয়েছে, এবং সেই সায়েন্স বা বিজ্ঞানটা নিয়ে আজ আমি 1 ঘন্টা ধরে আপনাদের সাথে কথা বলবো, এবং তার পাশাপাশি প্রত্যেকটা ডিটেল, যে ডিটেলগুলো এই মুহূর্তে রয়েছে, সেই ডিটেলগুলো আপনাদেরকে সামারাইজ ফর্মে দেখাবো গ্রাফিক্সের মাধ্যমে। আমার এই মুহূর্তে দুদিকে দুটো প্লাজমা রয়েছে, এবং প্রথম যে প্লাজমা তাতে এই মুখগুলোকে চিনিন, এই মুখগুলোকে চেনেন আপনারা? মোহাম্মদ সাদ রদি ওরফে সাদ শেখ চেনেন আপনারা? একে চেনেন? মুজিবুর রহমান। এরা কিন্তু আপনার চারপাশে ঘুরে বেড়াচ্ছে। এরা কেউ পরিযায়ী শ্রমিক হয়ে ঘুরে বেড়াচ্ছে, এরা কেউ রোহিঙ্গা হয়ে ঘুরে বেড়াচ্ছে, এরা কেউ আপনাদের চারপাশে শ্রমিক হয়ে ঘুরে বেড়াচ্ছে। মিনুরুল শেখ ওরফে মনিরুল শেখ আপনার চারপাশে হয়তো ইলেকট্রিশিয়ান হিসেবে ঘুরে বেড়াচ্ছে। এরা প্রত্যেকে জঙ্গি। নূর ইসলাম মণ্ডল, এই প্রত্যেকটি জঙ্গি আপনার চারপাশে ঘুরে বেড়াচ্ছিল। এরা কেউ সীমান্তে ছিল না, এরা কেউ বর্ডারে ছিল না, এরা কেউ হনুলুলুতে ছিল না, ভিয়েতনামে ছিল না, আমেরিকায় ছিল না, প্যালেস্টাইনে ছিল না, সিরিয়াতে ছিল না। এরা কেউ ক্যানিংয়ে ছিল, কেউ হরিদেবপুরে ছিল, কেউ উত্তর 24 পরগনায় ছিল, কেউ পেট্রাপোলে ছিল, কেউ বেনেপোলে ছিল, কেউ মুর্শিদাবাদে ছিল, কেউ মালদায় ছিল। গোটা দেশ জুড়ে সাপ্লাই চেন তৈরি হচ্ছে জঙ্গিদের এই মুহূর্তে বাংলা থেকে, এবং এই মুখগুলোকে আপনারা হয়তো চেনেন বা হয়তো আপনারা চেনেন না, বা এদের মতনই দেখতে অনেককে হয়তো আপনারা দেখছেন, কিন্তু তারপরেও হয়তো ভাবছেন যে আমি তো সেকুলার, আমার তো কোনো ভয় নেই, আমার ফ্ল্যাট বাড়িটায়, আমার ছোট্ট বাসস্থানটায় আমি নিরাপদ, আমার ঘর, যে ঘরে এই মুহূর্তে অত্যাধুনিক লক লাগানো রয়েছে, সেখানে আমি তো নিরাপদ। ভুল ভাবছে না তো? এই মুখগুলো আসলে যে চেষ্টাটা করছিল, সেই চেষ্টা নিয়েই আগামী 1 ঘন্টা জবাব চায় বাংলাতে ময়ূকের সাথে। দেখুন, এবং বারবার বলছি যে এই ডিটেলগুলো, যে ডিটেলগুলো আজ আমি আপনাদেরকে দেব, সেই ডিটেলগুলো দেওয়ার আগে পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর একটি বাইট আপনাদেরকে শোনাতে চাই। বড় ভয়ানক সেই দাবি, বড় ভয়ানক সেই কথা, শুনুন। কমপ্লিটলি জঙ্গিদের হাতে গেছে ডিউ টু তৃণমূল কংগ্রেস, মমতা ব্যানার্জি, ভোট ব্যাংকের রাজনীতি। সবাই গেছে এই দিক দিয়ে। 13টা দ্বীপ আছে গোসাবাতে, একটা দ্বীপে বিএসএফ এর একটা ক্যাম্প আছে, বাকি কোথাও কেউ নেই। ভাষা, পোশাক, খাদ্যাভ্যাস, এরা ফিশারম্যানদের সঙ্গে মিশে গোসাবার দ্বীপগুলো থেকে হয়ে নয় ক্যানিং, বারুইপুর, কামালগাজী হয়ে ভারতে ঢুকে পড়ছে, অথবা বাসন্তী এক্সপ্রেস হয়ে সায়েন্স সিটি দিয়ে ভারতবর্ষে ছড়িয়ে পড়ছে।
শুভেন্দু অধিকারী যে কথাটা বলছেন সেই কথাটা যদি সত্যি হয়, আবারও বলছি, শুভেন্দু অধিকারী যে কথাটা বলছেন, অর্থাৎ সুন্দরবন হয়ে, গোসাপা হয়ে, ক্যানিং হয়ে, নরেন্দ্রপুর, কামালগাছি, গড়িয়া, যাদবপুর হয়ে কলকাতা, অর্থাৎ বাইপাস ধরে কলকাতায় যেভাবে তারা ছড়িয়ে পড়ছে, সেটা যদি সত্যি হয় তাহলে ভয়ঙ্কর। কিন্তু এই মুহূর্তে আমাদের সাথেও একটি ম্যাপ আছে, যে ম্যাপটা দিয়ে আপনাদেরকে দেখাবো কিভাবে এই জঙ্গিরা আসলে অপারেট করছে। এটা কল্পকথা নয়। এই মুহূর্তে আপনারা ফোন করতে পারেন আমাকে, আমি ফোন নেব, অপেক্ষা করছি আপনাদের টেলিফোনের। কিন্তু এই মুহূর্তে ম্যাপটা দেখব, ভালো করে দেখুন এবং আপনাদের পুলি পিঠে খাবার মাঝে এটা নিয়েও একটু ভাবুন। দেখুন, এতটা কাছে পশ্চিমবঙ্গ এবং ঢাকা, এবং এই ঢাকার নির্দিষ্ট কিছু বাস স্টপ থেকে করমজল বলে একটি জায়গাতে, আমাদের কাছে নির্দিষ্টভাবে ইনফরমেশন আছে, করমজল বলে একটি জায়গা, সেই করমজল বলে একটি জায়গাতে জঙ্গিরা যাচ্ছে, প্রশিক্ষণপ্রাপ্ত জঙ্গি। এবং এরা শুধুমাত্র টেরর অ্যাটাক করবে, এরা শুধুমাত্র বাসে বোমা ফাটাবে, এরা শুধুমাত্র AK-47 নিয়ে গুলি চালাবে, তার জন্য এরা আসছে না। এরা নির্দিষ্টভাবে গোটা দেশে ছড়িয়ে পড়ছে জনসংখ্যা বৃদ্ধি করবার জন্য, জনবিন্যাস বদলে দেওয়ার জন্য। আপনার বাড়ির মেয়েটিকে লাভ জিহাদের মাধ্যমে তার বাড়ির বউ বা তার শয্যা সঙ্গিনী বানিয়ে একটা বৃহত্তর জেহাদ গঠন করার জন্য তাদেরকেই সিরিয়ায় নিয়ে যাওয়ার জন্য, এবং নির্দিষ্টভাবে ল্যান্ড জিহাদ, লাভ জিহাদ, ভোট জিহাদ এবং লাস্টে গজওয়াতুল হিন্দের মাধ্যমে গোটা দেশকে নিজেদের শাসনের মধ্যে নিয়ে আসার একটা সুপরিকল্পনা এরা করেছে, যেটা শুরু হচ্ছে ঢাকা থেকে, করমজল হয়ে গোসাবা। বারবার বলছি, সুন্দরবনের এই গোসাবা অত্যন্ত বড় ফোকাল পয়েন্ট হয়ে যাচ্ছে। গোসাবা থেকে কলকাতা, এই মাঝের যে রাস্তাটা, যেটা শুভেন্দু অধিকারী বলল, অর্থাৎ গোসাবা থেকে ক্যানিং, যে ক্যানিং থেকে দুষ্কৃতীরা ধরা পড়েছে, জঙ্গিরা ধরা পড়েছে, এবং ক্যানিংয়ের পাশ থেকে এই গড়িয়া বাইপাস লাগোয়া জায়গায় এই পুরো জায়গাটা ধরে আমার নির্দিষ্টভাবে যে ম্যাপ আছে, সেই ম্যাপে আমি আপনাদেরকে এটা দেখালাম। কিন্তু তার পাশাপাশি প্লাজমাতে আমি দেখানোর চেষ্টা করছি যে কেন এটাকে বলা হচ্ছে যে নদী পথটাকে সিকিউর করতে। মমতা বন্দ্যোপাধ্যায় দায় সেরে ফেলেন কেন্দ্রের ঘাড়ে, সমস্ত দায় কেন্দ্র সব দেখবে, BSF সব দেখবে, NIA সব দেখবে, আর মমতা বন্দ্যোপাধ্যায় আসলে শেখ শাহজাহানদেরকে আশ্রয় দেবেন। দেখুন, এই মুহূর্তে লস্কর জঙ্গিদের টার্গেট বাংলার জলসীমান্ত, লস্কর জঙ্গিদের নির্দিষ্টভাবে টার্গেট জলসীমান্ত এবং জলের যে পথ, সেই জলের পথ দিয়ে তারা আসতে চায়, কাসাব মডেল ফলো করতে চায়, অর্থাৎ 26-11-তে যে মডেল ছিল সেই মডেল তারা ফলো করতে চায়। হিঙ্গলগঞ্জ, বসিরহাট, গোসাবার জলসীমান্তকে তারা টার্গেট করেছে। এই জলপথে BSF এর নজরদারি কম, এবং সে কারণে BSF নিজেদের মধ্যে ইন্টারনাল মিটিং করেছে, এবং এই জায়গাতে বৈঠকের পর আরও বেশি করে নির্দিষ্টভাবে যাতে ফোর্স বাড়ানো যায় তার কাজ করা হচ্ছে। কেন এই জায়গাটা অত্যন্ত সেফ এবং সিকিউর জঙ্গিদের জন্য? দুর্গম, নজরদারি নেই পুলিশেরও, অর্থাৎ রাজ্য পুলিশ এবং কেন্দ্রের যারা বাহিনী তারা ঢিলেমি হয়তো দিয়েছিল, এবং তার সুযোগ কেন জঙ্গিরা নেবে এটা নিয়ে প্রশ্ন করতে হবে। নজরদারি না থাকায় যাতায়াতের সুবিধা, একেবারে বাংলাদেশের সীমান্ত পথ থেকে সুন্দরবন হয়ে কলকাতায় চলে আসছে, বাংলাদেশে যাতায়াতের সুবিধা জঙ্গিদের, এবং মিশে যেতে পারছে। এই যে জামা কাপড়, পোশাক আশাক দেখছেন, এগুলো সব খুলে আমার আপনার মতন জামা কাপড় পরে, পাঞ্জাবি পাজামা পরে, লুঙ্গি পরে, ধুতি পরে তারা আমাদের মধ্যে মিশে যাচ্ছে, এবং তারপর যে কোনো মুহূর্তে তারা যদি জলপথে আসতে পারে, জলপথে AK-47 নিয়ে আসতে পারে, জলপথে তারা আরও জঙ্গিকে নিয়ে আসতে পারে, এবং সেটাই ভয়। বিনা বাধায় বিপুল টাকা আনা সম্ভব হচ্ছে, এবং এই টাকাগুলো বিভিন্ন পরিযায়ী শ্রমিকের মাধ্যমে ছড়িয়ে দেওয়া হচ্ছে, যাতে করে তাদেরকে গজওয়াতুল হিন্দের অপারেশনের অংশ করা যায়। আমি বারবার বলছি যে এই বাংলা, আপনারা হয়তো ভাবছেন সুরক্ষিত, কিন্তু এই বাংলা আর কয়েক বছরের মধ্যে গ্রেটার বাংলাদেশের অংশ হয়ে যেতে পারে। এই বাংলার জনবিন্যাস যেভাবে বদলাচ্ছে, এই বাংলাতে যেভাবে খারিজি মাদ্রাসা বাড়ছে, জঙ্গি অনুপ্রবেশ বাড়ছে, তাতে এই বাংলা ভারতের জন্য বিপজ্জনক হয়ে যেতে পারে। আমি একবার দেখানোর চেষ্টা করব কেন এই কথা বলছি। আবারও বলছি,
মিনমিনে মিডিয়া আপনাদেরকে এই ছবি এই খবর দেখাবে না, কারণ মিনমিনে মিডিয়া শুধুমাত্র টেরর অ্যাট্যাক, জঙ্গি হানা, জঙ্গিদের কবলে ভারত ইত্যাদি ইত্যাদি হেডলাইন করবে। কিন্তু এটা শুধুমাত্র জঙ্গি অপারেশন নয়, এটার পেছনে আরও বড় সায়েন্স আছে। ভারতবর্ষকে বারবার টার্গেট করা হয়েছে গাজওয়াতুল হিন্দ বানানোর জন্য, অর্থাৎ ইসলামী শাসনের আন্ডারে নিয়ে আসার জন্য। পাকিস্তান ইতিমধ্যে এই জঙ্গি শাসন শুরু হয়ে গেছে, পাকিস্তানে ইতিমধ্যে ইসলাম রাজ শুরু হয়ে গেছে, ইরানে রয়েছে, তুর্কমেনিস্তান, উজবেকিস্তান, কিরগিস্তান সহ এই যে এই গোটা এলাকাটা, এটাকে বলে খোরাসান। আইসিস খোরাসান নির্দিষ্টভাবে একটি জঙ্গি সংগঠন নিজেরা তৈরি করেছে বাংলাদেশ এবং ভারতের ওপর, যাতে অপারেশন ভালোভাবে চালানো যায় তার জন্য। ভাবুন, কর্পোরেট সংস্থা ওই হায়দ্রাবাদ, চেন্নাই বা ঢাকাতে একটা করে অফিস বানায় না, সিঙ্গাপুরে একটা অফিস বানায় না, যাতে করে এশিয়াতে ভালো করে কাজ করতে পারে। আইসিস জঙ্গিরা শুধুমাত্র এই খোরাসান অঞ্চল, অর্থাৎ আফগানিস্তান সহ পাকিস্তানের কিছুটা অঞ্চল মিলিয়ে এরা নির্দিষ্টভাবে এটাকে একটা দেশ হিসাবে মানছে। সেই দেশ অর্থাৎ খোরাসান প্রদেশকে তারা শুধুমাত্র এখানে জঙ্গি সাপ্লাই করার লাইন হিসেবে তৈরি করছে। ভারতের দেখুন এই মুহূর্তে সবচেয়ে বড় সমস্যাটা কোথায়। একদিকে বাংলাদেশ থেকে এই জঙ্গি মৌলবাদীদের টানা ভারতে ঢোকার চেষ্টা, এবং তারা ঢুকছেও। অন্যদিক থেকে নেপাল বা পাকিস্তান হয়ে দক্ষিণ ভারতে ঢোকানো, এবং তার পাশাপাশি খোরাসান পাকিস্তানের আরেকটি অঞ্চল হয়ে পূর্ব ভারত এবং পশ্চিম ভারত এবং উত্তর ভারতের এই জায়গায় নিয়ে আসা। অর্থাৎ এই গোটাটা চলছে। এর পাশাপাশি এলওসি এবং পিওকে, সেই পিওকের পাশ বরাবর যে অঞ্চলটা রয়েছে, অর্থাৎ কাশ্মীর, জম্মুর যে জায়গাগুলো রয়েছে, সেখানেও কিন্তু এই গাজওয়াতুল হিন্দের অপারেশন শুরু হয়ে গেছে। এবং এটা আপনারা আজ হয়তো বুঝতে পারছেন না, 1947 হয়তো বুঝতে পারেননি, 2047 সালে হয়তো বুঝতে পারবেন। কেন বলছি? গাজওয়াতুল হিন্দ কি, চট করে যদি দেখেনি গাজওয়াতুল হিন্দ কি, এবং গাজওয়াতুল হিন্দ এই মুহূর্তে কেন এত ভয়ের কারণ ভারতবর্ষের জন্য। ইসলামের একটি ভবিষ্যৎবাণী গাজওয়াতুল হিন্দ, এবং এটা নির্দিষ্টভাবে ভারতবর্ষে পিএফআই এর মতন সংগঠন, নিষিদ্ধ সংগঠনগুলি তারা একটি প্রজেকশন করেছিল বৃহত্তর ইসলামী রাজ কায়েম করতে এশিয়ায়। এবং এশিয়ায় এই বৃহত্তর ইসলামী রাজ কায়েম করার পেছনে যে জিহাদ, সেই জিহাদের অলরেডি অপারেশন, প্ল্যান, প্রোগ্রাম সবকিছু শুরু হয়ে গেছে। আমাদের কাছে খবর আছে জিহাদের মাধ্যমে ভারত দখলের নাকি বুকলেট বা প্যাম্পলেট পর্যন্ত মুর্শিদাবাদ, মালদা সহ একাধিক জেলায় জেলায় বিতরণ শুরু হয়ে গেছে। কাফেরদের মেরে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা, এভাবে মগজ ধোলাই করা হচ্ছে। ভারত থেকে ইরান এক করে মোল্লাতন্ত্র কায়েম করা, এই গোটাটা হচ্ছে গাজওয়াতুল হিন্দ এবং তার অপারেশনের পার্ট। এবার কেন আমি বারবার বলছি অপারেশন, তার কারণ একটি নির্দিষ্ট অপারেশন নিয়েছে, একটি নির্দিষ্ট মিশন নিয়েছে, মিশন হিন্দুস্তান। সেই মিশন হিন্দুস্তান ইতিমধ্যে বাংলাদেশের জঙ্গি সংগঠনগুলো এবং তার পাশাপাশি আইসিস, খোরাসান, লস্করে তৈবা, তারা এই জঙ্গি সংগঠনেরা নির্দিষ্টভাবে এই মিশনটা নিয়েছে, যে মিশনটার নাম মিশন হিন্দুস্তান। এবং সেইটাই আজ আপনাদেরকে এই মুহূর্তে দেখাতে চলেছি। 2047 বাংলা, বিহার, ওড়িশায় যে কথার মাধ্যমে বলছে না বিএনপি নেতারা, সেগুলো ফেরত নেওয়ার সময় এসেছে। আপনারা হয়তো ভাবছেন এটা পাগলের প্রলাপ, কিন্তু আবারও বলছি পাগলের প্রলাপ তখনই হবে যখন এরা অফিসিয়াল পদ্ধতিতে, অর্থাৎ মার্চ পাস্ট করে নিজের সেনাবাহিনীকে ব্যবহার করে এই সমস্ত জায়গা নেওয়ার চেষ্টা করবে। কিন্তু হাসির বিষয় একেবারেই নয় যখন এরা প্রক্সি ওয়ার শুরু করবে, অর্থাৎ এরা জঙ্গি পাঠাবে, মৌলবাদীদের মাধ্যমে জিহাদ তৈরি করবে। 2047 মিশন হিন্দুস্তান কি? ইসলামী জঙ্গি সংগঠনের নীল নকশা, এর আগেও পিএফআই এই নীল নকশা প্রকাশ করেছিল, তার জন্য গ্রেপ্তার হয় এনআইএ এর হাতে। 2047 মধ্যে সম্পূর্ণ ইসলামীকরণ 2040 পর আর হিন্দু না রাখা ভারতবর্ষে। ফিরহাদ হাকিম কলকাতার মেয়র যে কথাটা বলেছেন সেটা হয়তো ভুল বলেননি। সংখ্যালঘুদেরকে সংখ্যালঘু গুরু বানানোর ক্ষেত্রে কি প্ল্যান, সেটা হয়তো মিশন 2047, এটা ফিরহাদ হাকিম জানেন কিনা জানি না, নিশ্চয়ই জানেন, না হলে এই কথা কেন বলবেন? এতটা কাকতালীয়। হিন্দু মেয়েদের ইসলামে নিয়ে আসা এবং তার পাশাপাশি ধর্মান্তকরণ ও জনসংখ্যা বৃদ্ধি করার মাস্টার প্ল্যান, 2041 নতুন আইন ও সংবিধান তৈরি করা, এবং এই সংবিধানের মাধ্যমে ভারত হবে তালেবান স্বপ্নের বাস্তবায়ন। আমি নির্দিষ্টভাবে এখানে যারা রয়েছেন তাদের সাথে আমি আলাপ করব। এই মুহূর্তে তিনজন রয়েছেন, তিনজনের সাথে আমি আলাপ করব। অবশ্যই এই মুহূর্তে তারেক রয়েছেন এই মুহূর্তে, এবং তার পাশাপাশি আমি গেস্ট লিস্টে একবার যদি দেখে নিই যারা রয়েছেন, আমি তাদের কাছে যাব।
আমি গেস্ট টিমকে বলবো যে গেস্ট লিস্টটা পাঠিয়ে রাখার জন্য। আমি তার আগে একটি ব্রেকিং নিউজ এই মুহূর্তে নেব। পরিযায়ী শ্রমিকদেরকে ব্যবহার করা হচ্ছে, সে ব্রেকিং নিউজটা এই মুহূর্তে নেব, কারণ এই ব্রেকিং নিউজটা এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ। জঙ্গিদের নিশানায় ছিলেন পরিযায়ী শ্রমিকরা। জঙ্গি আব্বাস সাতকে নির্দিষ্টভাবে অ্যাসাইনমেন্ট দেওয়া হয় দুবাইতে কর্মরত শ্রমিকদেরকে টার্গেট করা। আমি মোটা টাকা বেতনের টোপ পরিযায়ী শ্রমিকদের, পরিযায়ীদের অ্যাকাউন্টে ঢুকবে টাকা, মগজ ধোলাই করে দুবাই থেকে বাংলায় নিয়ে আসার টোপ। ভয়ঙ্কর বিষয়। এই মুহূর্তে পরিযায়ী শ্রমিকদেরকে টার্গেট করা হচ্ছে, সেটা আপনারা জানেন কি? আপনাদেরকে আমরা জানাবো, কিন্তু নির্দিষ্টভাবে আমি ধন্যবাদ জানাচ্ছি গেস্ট টিমকে। গেস্ট টিম আমার কাছে যে গেস্ট লিস্টটা পাঠিয়েছে, অনেকে রয়েছে এই মুহূর্তে এবং তাদের সাথে এই মুহূর্তে আলাপ করব। এই মুহূর্তে ঢাকা থেকে রয়েছেন অ্যাডভোকেট সঈদা আশরাফি পাপিয়া, বিএনপি মেম্বার অফ পার্লামেন্ট, রয়েছেন তারেক রহমান, যুগ্ম সদস্য সচিব, গণ অধিকার পরিষদ, রয়েছেন জয়দীপ মজুমদার, বিশিষ্ট সাংবাদিক, এবং আমাদের সঙ্গে আরও অতিথি যারা রয়েছেন তারা এক এক করে যুক্ত হবেন আপনিও। আমি নির্দিষ্টভাবে প্রথমে পাপিয়াদি বা ম্যাডাম আপনার কাছে যেতে চাই। আপনি বিএনপির সাবেক মেম্বার অফ পার্লামেন্ট ছিলেন যতদিন না এই পার্লামেন্টকে ভেঙে দেওয়া হয়। নির্দিষ্ট প্রশ্ন, জঙ্গি সাপ্লাই করার একটা চেন জামাত এবং বিএনপির যারা নেতারা তারা তৈরি করছে, এরকম অভিযোগ বারবার এসেছে। কেন করছেন এটা? ভারত কি আপনাদের বন্ধুরাষ্ট্র নয়? আমাদের বাংলাদেশে জঙ্গি নিয়ে যে 15 বছর যে জঙ্গির নাটক হয়েছে, যে আয়নাঘর হয়েছে, বাংলাদেশ মানুষকে অপহরণ করে আপনাদের আসাম আর ইন্ডিয়ার সীমান্তে পাওয়া গেছে, এবং 64টা ডিস্ট্রিক্টে ককটেল ব্লাস্ট করে সাধারণ বাংলাদেশি মানুষের উপরে যে আইনের খড়গটা চাপিয়ে দেওয়া হচ্ছে, এই টোটাল 15 বছরের সমস্ত জঙ্গির নাটক বলেন, প্রক্রিয়া বলেন, ঘটনা বলেন, দুর্ঘটনা বলেন, সমস্ত কিছুর সাথে জড়িত ভারতীয় গোয়েন্দা সংস্থা র। এবং একচেটিয়াভাবে বাংলাদেশের দৌরাত্ম্য আধিপত্য বিস্তারের জন্য এবং কোন রাজনৈতিক সংগঠনের পক্ষ তারা নিয়ে তাকে প্রতিষ্ঠা করার জন্য প্রতিপক্ষ রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক সংগঠনগুলোকে চিরতরে নির্মূল করে এবং তারা যে রাজনৈতিক সংগঠনকে পছন্দ করে তাকে প্রতিষ্ঠার জন্য তাদের এই ব্যাপক দৌরাত্ম্য, ব্যাপক তৎপরতা বাংলাদেশে আমরা 15টা বছর যাবৎ ব্যাপকভাবে সাফার করছি। আপনাদের দেশের আভ্যন্তর আর তারপরে বক্তৃতা দেওয়ার সময় তারা যেই দলকে সমর্থন করে সেই দলকে দিয়ে বলায় যে এটা বিএনপি এবং জামাত ইসলামের ঘটনা, বিএনপি এবং জামাত জঙ্গি হয়ে গেছে, যে আন্তর্জাতিক বিশ্বকে না, বিএনপি জামাতকে নিয়ে আমি কিছু বলছি না দিদি, আমি শুধু বলছি যে জঙ্গিদের নিয়ে আপনারা জঙ্গি সাপ্লাই করছেন কি করছেন না? জঙ্গি সাপ্লাই তো ভারতীয় গোয়েন্দা সংস্থা র করছে। গোয়েন্দা সংস্থা র করছে, আপনি কি ঠাকুরমার ঝুলি পড়ছেন নাকি? নাম বললেন আপনি, ঠাকুরমার ঝুলি কি এখন পড়ছেন নাকি? ঠাকুমার গল্প দিদি, আপনি ঠাকুমার গল্প পড়ছেন এখন মনে হচ্ছে। গোয়েন্দা সংস্থা র জঙ্গি সাপ্লাই করছে। আপনি সুস্থ তো এই মুহূর্তে? দিদি এখন সন্ধ্যেবেলা রাত 8টা 8:30 বাজে ভারতীয় উপমহাদেশে। এখন তো বাংলাদেশের জঙ্গির নাটক আর নাই, আয়নাঘরের নাটক আর নাই, আপাতত অপহরণের নাটক। আপনারা নিজেদের দেশটা সামলাতে পারছেন না, আপনারা নিজেদের দেশটা সামলাতে পারছেন না দিদি। ঘটনা তো এই কয়দিনে ঘটেনি। না, আমাকে একটা কথা বলুন পাপিয়াদি, আপনারা শেখ হাসিনাকে চান, একে চান, ওকে চান, সবকিছু চান, আপনারা চাল চান, আপনারা ডিম চান, আপনারা জল চান, পানি না দিলে আপনাদের মাথা গরম হয়ে যায়, শেখ হাসিনাকে না দিলে আপনারা চিঠির পর চিঠি পাঠাবেন বলেন। এদিকে আপনারা এটা তো বলেন না যে আমরা জঙ্গি পাঠাবো না। কেন জঙ্গি পাঠাচ্ছেন আপনারা? পশ্চিমবঙ্গ যদি ভালো না থাকে আপনারা ভালো থাকতে পারবেন? আপনারাই তো জঙ্গি তৈরি করছেন। কোথা থেকে জঙ্গি? কে তৈরি করেছে? লস্কর আনসারুল্লাহ বাংলা কোথাকার? আনসারুল্লাহ বাংলা কোথাকার? এগুলা সব ভারতীয় গোয়েন্দা সংস্থার তৈরি। হ্যাঁ, আনসারুল্লাহ বাংলা কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়ালে বসে থাকে। আনসারুল্লাহ জসিমউদ্দিন রহমানি কে দিদি? আপনাদের কলকাতার খবর, আপনাদের ভারতের ইন্টারনাল বিষয় নিয়ে আমরা বলতে পারবো না। আমরা তো ইন্টারনাল বিষয় নিয়ে এখন আর ইন্টারনাল রাখেননি। তারা নির্যাতিত। কে নির্যাতিত? কি বলছেন? কে নির্যাতিত? আপনারা নিজেদের দেশটা সামলাতে পারছেন না। আওয়ামী লীগ এবং বিএনপি মারপিট করে মরছে,
আপনারা নিজেদের দেশটা সামলাতে পারছেন না, মুক্তিযোদ্ধাদের গলায় জুতোর মালা পরাচ্ছেন। ভারতীয় গোয়েন্দা সংস্থা, ভারতীয় গোয়েন্দা সংস্থার একচেটিয়া পরিকল্পনা, নিরীহ লোকদেরকে ঘর থেকে নিয়ে যে 2 বছর ভারতীয় গোয়েন্দা সংস্থার পরিকল্পনা, লম্বা গোপ হয়েছে, ভারতীয় গোয়েন্দা সংস্থার পরিকল্পনা, আপনি পরিকল্পনা ভারতীয় বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য এবং বাংলাদেশের স্থিতিশীল রাজনীতি আপনারা নিজেরাই তো অস্থিতিশীল করে রেখেছেন দিদি। ভারতীয় চক্রান্তের অংশ। আপনারা মোহাম্মদ ইউনূসকে গিয়ে কেন বলেন না, মোহাম্মদ ইউনূসকে গিয়ে কেন বলেন না এই কথাগুলো, যে জঙ্গিদেরকে কেন ছাড়া হচ্ছে? আমার কাছে তো নির্দিষ্ট লিস্ট আছে। সেটা তো আমার পরামর্শ নিয়ে মোহাম্মদ ইউনূস বলবে না। না, আপনি গুরুত্বপূর্ণ একজন মেম্বার অফ পার্লামেন্ট ছিলেন। আপনাকে আপনার দেশে যদি মেম্বার অফ পার্লামেন্টকে গুরুত্ব না দেওয়া হয়, এর থেকে দুর্ভাগ্যজনক কিছু হতে পারে না। খুলে দেখবেন আমার পার্লামেন্টের বক্তৃতা বিশ্লেষণ করে দেখবেন 2008 থেকে 14 এই ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের সৃষ্টি ঘটনা নিয়ে। আপনি রয়ের এত ভূত দেখেন কেন বলেন তো? ঠক 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 করে সবাই কাঁপে, রয়ের নাম শুনলেই ঠক ঠক করে কাঁপে। আপনি ভয় পান কেন এত? রকি বাঘ না ভাল্লুক? রকে ভয় পান কেন? বাংলাদেশে ঘটাচ্ছে বলতে সমস্যা কি? হ্যাঁ, বাংলাদেশে ঘটাচ্ছে বলতে আমাদের সমস্যা আছে নাকি কোনো? আরে সবকিছু রয়ের নামে চালিয়ে দিলে হবে? হুশ করে দেখবেন আপনাদের নিজেদের। না, যেটা বাস্তব সেটাই বলছি। আমরা বাংলাদেশে অবস্থান করি, বসবাস করি, আমরা কি ঘটছে না ঘটছে আমার চেয়ে বেশি তো আর ভারতীয় লোক বলতে পারবে না। আপনাদের আচ্ছা, আপনাদের দেশে সংখ্যালঘুদেরকে নির্যাতন করা হচ্ছে? সংখ্যালঘুদের নির্যাতন ওই তৎকালীন বিগত দিনে 15 বছরে আওয়ামী লীগ সরকারই করেছে। আর ওই সরকার যাওয়ার পর যে নাটক, আরে আওয়ামী লীগ সবচেয়ে বাজে, খুব বাজে, একেবারে বাজে, ভীষণ বাজে, সব বুঝলাম। বিএনপি তো ভালো, বিএনপি কে দায়িত্ব নিচ্ছে। বিএনপি দায়িত্ব নিয়ে এটা বলবে যে ভারতে কোন সন্ত্রাসবাদী সংগঠন যাতে ঢুকতে না পারে আমরা দায়িত্ব নিচ্ছি, এটা বলবে? আপনারা ধরুন ক্ষমতায় এলেন, তারেক রহমানই প্রধানমন্ত্রী হলো, বিএনপি সরকার তৈরি করলো, আপনাদের দম আছে এটা বলার যে আমরা বিএনপি থেকে দায়িত্ব নিচ্ছি কোন ধরনের সন্ত্রাসবাদী কার্যকলাপ আমরা এই চিটাগং, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া সহ এই গোটা যে বার্মার এলাকাটা আছে সেখানে করতে দেবো না? সন্ত্রাসী আওয়ামী লীগের সন্ত্রাসের সম্মুখীন হয়েছে বিএনপি, সাফার করছে বিএনপি, নির্যাতিত হয়েছে বিএনপি আবার ভারতের মতো এত বড় একটা রাষ্ট্রের সাথে কি সন্ত্রাসী সাপ্লাই দেবে আর কি সন্ত্রাসী কর্মকাণ্ড করবে বলেন? যা করছে বাংলাদেশের সন্ত্রাস, রাজনৈতিক সংগঠনকে নষ্ট আর এই সমস্ত উপাখ্যান তৈরি, এগুলো সব তৎকালীন সরকার শেখ হাসিনা ওয়াজেদ। আর শেখ হাসিনা ওয়াজেদ মানেই মোদী সাহেবের একচেটিয়া সমর্থন। আর এখানে ভারতের, আমরা যেহেতু বাংলাদেশে বসবাস করছি, রয়ের তৎপরতা আমরা যতটা উপলব্ধি করব, আপনারা ভারতে বসে সেটা উপলব্ধি করতে পারবেন না। আর যেহেতু আপনাদের রাষ্ট্রের গোয়েন্দা সংস্থা, তার কথা বললে আপনাদের রাগ হতেই পারে, ক্ষোভ হতেই পারে, মন খারাপ হতেই পারে, তাতে আমার কিছু করার নাই। কারণ আমি যখন একটা টক শোয়ে বসবো, সঠিক সত্য তথ্যটা উপস্থাপন করা, এটা সত্য না কল্প কাহিনী আমি জানি না। আমি জয়দীপ মজুমদারের কাছে যাব। এটা সঠিক। আচ্ছা, আপনার কথাই মানলাম। আপনি আমার দিদির মতন, আপনার কথাই মানলাম, কারণ আমি বয়স্ক লোকেদের বা শ্রদ্ধেয় ব্যক্তিদেরকে আঘাত করতে চাই না। আমি তো মুখের ওপর বলতে পারি না যে আপনার হয়তো এখন ইউ হ্যাভ লস্ট ইউর মাইন্ড, এটা আমি বলতে পারি না, তাই জন্য আমার খারাপ লাগছে। ঠিক আছে, আমি মানলাম। আমি জয়দীপ মজুমদার, ভারতীয় সাংবাদিক, এই মুহূর্তে রয়েছেন। খুব নির্দিষ্টভাবে জয়দীপবাবু, জঙ্গি সাপ্লাইয়ের যে চেন, সেই জঙ্গি সাপ্লাই চেনটা এই মুহূর্তে বাংলাকে কেন্দ্র করে হচ্ছে, এবং এটা নির্দিষ্টভাবে বাংলাদেশে যেই সরকার চলুক, চলছে না চলছে আমি জানি না, কিন্তু তাদের দায়িত্ব নিতে হবে। কতটা ভয়ঙ্কর এটা পশ্চিমবঙ্গবাসীর জন্য এই মুহূর্তে? দিদি আসছি দিদি, জয়দীপদার থেকে শুনে নিয়ে আবার আমি তারেক ভাই এবং আপনার কাছে আসছি। একবার শুনে নি, আজকে বাংলাদেশ থেকে দুজন, আমি ভালোবাসি বাংলাদেশকে বলে দুজন অতিথি বাংলাদেশ থেকে, আর একজন মাত্র ভারতীয় রয়েছেন, ওনাকে একটু বলতে দিন। নমস্কার। দেখুন, এটা তো অস্বীকার করলে চলবে না যে বাংলাদেশ থেকে এই রিসেন্টলি গত সপ্তাহে 8 জন গ্রেফতার করেছে, তাদের মধ্যে একজন বাংলাদেশি। ওদের অ্যাড্রেস, ওর সব তথ্য পাওয়া গেছে যে ও বাংলাদেশ থেকে এসছে। এইখানে সব থেকে বেশি দায়ী হচ্ছে এখন যিনি পাওয়ারে আছেন, মোহাম্মদ ইউনূস। মোহাম্মদ ইউনূসকে আমি অন্যদের, বিএনপির কথা বলবো না, বিএনপি অল সেড এন্ড ডান একটা জিনিস অ্যাডমিট করা উচিত যে বিএনপি অনেকটা জামাতের কাছ থেকে সরে এসছে এখন। আর বিএনপি যেটা এখন চাইছে যে বাংলাদেশে ইলেকশন হোক, সেটা অবশ্যই ন্যায্য ডিমান্ড, কিন্তু সেই সব আলাদা। এটা প্রথম দায়িত্ব হচ্ছে মোহাম্মদ ইউনূসের। এখানে দুটো জিনিস আছে, দুটো জিনিস আমি হাইলাইট করতে চাই।
একটা হচ্ছে দেখুন, আপনি যেটা বললেন যে আনসারুল্লাহ বাংলা টিমের লোকেরা আসছে এখানে, স্লিপার সেল তৈরি করছে, এখানে মডিউলস বানাচ্ছে, এরা হচ্ছে সব ওই বেসিক্যালি মানে যারা একদম নিম্নবিত্ত পরিবারের, যারা ইলিগাল ইমিগ্রেন্টস এসে বাংলাদেশ থেকে এসে যারা সব বর্ডার এরিয়াতে যারা সেটেল ডাউন করেছে, ওনাদের কাছে ওখান থেকে রিক্রুট হচ্ছে এই স্লিপার সেলস গুলো, এই টেরর মডিউলগুলোতে। সাথে সাথে আরেকটা জিনিস হচ্ছে যেটা হিজবুত তাহরির করছে। হিজবুত তাহরিরটা ইনফ্যাক্ট আমার মতে আনসারুল্লাহ বাংলার টিম থেকে আরো বেশি সাংঘাতিক ব্যাপার। হিজবুত তাহরির, আমার এখানে বলা উচিত যে বাংলাদেশে যে এখন অ্যাডভাইজার আছেন মাহফুজ আলম, যাকে হাত ধরে মোহাম্মদ ইউনূস নিয়ে গেলেন, বিল ক্লিন্টনের সাথে আলাপ করিয়ে দিলেন, বললেন যে বিশাল রিভলিউশনারি একজন, তার কিন্তু ছোটবেলার থেকে হিজবুত তাহরিরের সাথে ভালো যোগাযোগ আছে। সেই কিন্তু এর মধ্যে একদিন বিজয় দিবসের দিন বাংলা এটসেট্রা একটা ম্যাপ উনি ইয়ে করেছিলেন, ফেসবুকে পোস্ট করেছিলেন। এই হিজবুত তাহরিরটা আরো ডেঞ্জারাস আমি কেন বলছি, কারণ হিজবুত তাহরির কিন্তু টার্গেট করে যারা এডুকেটেড, যারা ধরুন ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেশনালস, এদেরকে স্টুডেন্টস, কলেজ, ইউনিভার্সিটি। জয়দীপ দা, আমি একটু আপনাকে থামাচ্ছি এই মুহূর্তে। তারেক ভাই এবং অবশ্যই যেটা বললাম যে প্রাক্তন সাংসদ এই মুহূর্তে সঈদা আশরাফি পাপিয়া, অত্যন্ত ঘনিষ্ঠ খালেদা জিয়া তার অত্যন্ত ঘনিষ্ঠ একজন নেত্রী, তিনি রয়েছেন। হিজবুত তাহরিরকে বোধহয় পাপিয়াদি নিশ্চয়ই বলবেন তারা সাধু সন্ত। হিজবুত তাহরিরকে কি পাপিয়াদি আপনারা মনে করেন মৌলবাদী বা জঙ্গি সংগঠন, না সেটাও মনে করেন না? আমি 15 বছরে যেগুলো দেখেছি যে হিজবুত তাহরির নামে, আমি যখন পলিটিক্যাল মামলা জেলখানায় গেছি তখন আমি দেখছি যে আমাকে যখন রিমান্ডে নিয়েছে ডিবি অফিসে রাখছে দিনের পর দিন, তখন দেখছি হিজবুত তাহরির দু একটা মেয়ে যারা মেডিকেলে পড়ে তাদেরকে রাখছে, আনসারুল্লাহ টিম বলে 2-4 জনকে ধরে ওই রিমান্ডে আনছে। তারপরে তারা টেররিস্ট না নন টেররিস্ট, তারা সাধু। এইখানে একটা ব্যাপার আছে, আমি বাংলাদেশে অবস্থান করি, বাংলাদেশের অবস্থানটা আসলে আমি আপনাদের বুঝাতে ব্যর্থ হচ্ছি। না না, কেন বুঝাতে ব্যর্থ হচ্ছেন? আপনার ভাষা যদি আমি বুঝতে পারি, আপনার এবং আমার ভাত খাওয়া স্টাইল যদি এক হয়, আপনার সাথে আমার ওগো তোমার আকাশ তোমার বাতাস সমস্ত কিছু যদি বলতে পারি, হিজবুত তাহরির জঙ্গি না নন জঙ্গি এটা আমরা বুঝতে পারবো না? আপনারা বোঝাতে চান না? তার মানে বলতে চাচ্ছি যেটা, যে আমি তো লয়ারও, কিন্তু আমি যে কেসগুলো পাই হিজবুত তাহরির কি আনসারুল্লাহ টিম কিংবা জেএমপি, আমি এগুলো পারিবারিকভাবে যখন আমি আলাদা করে আউট অফ কোর্ট ব্রিফ নিতে যাই, এগুলো যখন আমি স্টাডি করি, তখন দেখা যাচ্ছে এই ছেলেগুলোকে 2 বছর আগে গুম করে রেখে দিয়েছে, ছেলেরা লাপাত্তা, খবর নাই। তারপরে তাদেরকে কোথায় রাখছে আমি অনেক স্টাডি করেছি, অন্ধকার ঘরে রাখছে। মানে হিজবুত তাহরির, এটাই আমি বলছি জয়দীপ দা এটাই বলছি যে বাংলাদেশের একজন সিনিয়র পলিটিশিয়ানও এটা মানতে রাজি নয় যে হিজবুত তাহরিরা থ্রেট টু বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান বা এশিয়া। এক ভয়ঙ্কর সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। হোলি আর্টিসান বেকারিতে কি হয়েছিল? সেখানে কি র পাঠিয়েছিল লোকজন অ্যাটাক করার জন্য? বাংলাদেশের সব র জড়িত, হলি আর্টিসান বলেন যাই বলেন। বাংলাদেশের যেহেতু নর্থ সাউথ ইউনিভার্সিটি ভালো, ইংলিশ মিডিয়ামের ছেলেরা অনেক ভালো। এখন আমাদের আগে কাশিয়ানীতে যেমন বাংলাদেশিরা যেত, পড়তে যেত, এখন আর 15-20 বছরের ভিতর যায় না। বাংলাদেশের শিক্ষা খাতকে ধ্বংস করার জন্য এটা একটা পাকানো খেলা। এই ইংলিশ মিডিয়ামের ছেলেদেরকে নিয়ে এসে এই সমস্ত একটা নাটক উপাখ্যান করে, এটা আসলে বাংলাদেশের মানুষকে বিলিভ করে না। সরকার বিলিভ করছে, সরকার প্রচার অপপ্রচার যেভাবে পারছে আন্তর্জাতিকভাবে তাদের মিডিয়া দিয়ে তারা চালাইছে। কিন্তু আমরা যারা বাংলাদেশে বসবাস করি, রাজনৈতিক দর্শন আমি বাদই দিলাম, জয়দীপদাকে বলতে দিন এবং তারপরে তারেক ভাইয়ের কাছেও যাবো। জয়দীপ দা বলুন। ওনার বক্তব্যটা আমি একটা ডেঞ্জারাস ট্রেন্ড দেখছি, কিন্তু যেটা আগে পাকিস্তানের সাথেও দেখা গেছে, এখন যেটা হচ্ছে পাকিস্তান কিন্তু কন্টিনিউয়াসলি ডিনাই করে যে না, আমরা খুব শান্তিপূর্ণ শান্তিপ্রিয় দেশ, আমাদের কাছে ওসামা বিন লাদেনও ছিল না, আমরা কোনোদিনও তাকে রিফিউজ দিইনি, আমরা কাউকে, দাউদ ইব্রাহিমকে আর নেই, যত দুনিয়ার যত ঝামেলা হচ্ছে সব রই করছে। হ্যাঁ, পাকিস্তানের কি অবস্থা আজকে সেটা সারা বিশ্ব জানে। বাংলাদেশও কিন্তু ওনার বক্তব্য থেকে বোঝা যাচ্ছে বাংলাদেশও সেই দিকেই এগিয়ে যাচ্ছে। এবং শুধু তাই নয়, এই যে আঁচটা জয়দীপ দা, এই যে আঁচটা পশ্চিমবঙ্গে পড়ছে, আমি তারেক ভাইয়ের কাছে যাচ্ছি দিদি, তার আগে একটা ব্রেকিং নিউজ নেব। এই ব্রেকিং নিউজটা পশ্চিমবঙ্গের মানুষের জন্য ভয়ের। খারিজি মাদ্রাসায় পড়াশোনার নামে মগজ ধোলাই চলতো পশ্চিমবঙ্গে।
জসিমউদ্দিন আনসারি, জসিমউদ্দিন রহমানের লেখা বই পড়িয়ে মগজ ধোলাই করতো এই আব্বাস। আনসারুল্লাহ বাংলার নির্দিষ্ট কিছু বই সেগুলো মুর্শিদাবাদের খারিজি মাদ্রাসায় বিতরণ করা হতো। জঙ্গি আব্বাস আলীর ডেরায় মিলেছে জসিমউদ্দিনের বই। জসিমউদ্দিনের বইতে ধর্মবিদ্বেষী বার্তা। রিপাবলিক বাংলার এক্সক্লুসিভ তথ্য এই মুহূর্তে। আমাদের প্রতিনিধি পিঙ্কি এই খবরটি দিয়েছে। প্রায় 300 জন ছাত্রদেরকে ইতিমধ্যে বিতরণ করা হয়েছে এবং 30 জন ছাত্র খারিজি মাদ্রাসায় বসে প্রতিদিন পড়তো, মুখস্থ করত জসিমউদ্দিন রহমানি, আনসারুল্লাহ বাংলার। তাদের এই বক্তব্যগুলো নদিয়া থেকেও ছাত্ররা পড়তে আসতো খারিজি মাদ্রাসায়। আমি তারিকের কাছে যেতে চাই। তারিক ভাই এই মুহূর্তে রয়েছেন, তারিক রহমান, যুগ্ম সদস্য সচিব, গণ অধিকার পর্ষদ। তারিক রহমান, আপনারা কেন মানতে চান না একটা বেসিক জিনিস, যে আপনারাও ভালো থাকবেন না যেভাবে পাকিস্তান শেষ হয়েছে, বাংলাদেশও শেষ হয়ে যাবে যদি গোটা দেশটাকে আপনারা তুলে দেন জঙ্গিদের হাতে? আনসারুল্লাহ বাংলা আপনাদের নেতৃত্বকে চালাবে, আপনাদের দেশ চালাবে। আনসারুল্লাহ বাংলা আর হিজবুত তাহরী আর লস্করে তৈবা, এই বাংলাদেশ আপনারা উপহার দিচ্ছেন। জি, অনেক ধন্যবাদ। আমাদের বাংলাদেশ আমরাই চালাবো, আনসারুল্লাহ বাংলা টিম বা কোনো জঙ্গিবাদী সংগঠন চালাবে না। আনসারুল্লাহ বাংলাও তো বাংলাদেশেরই অংশ। আমি এই কারণে বলছি, আনসারুল্লাহ বাংলার প্রধানকে আপনারাই ছেড়ে দিয়েছেন, মালা পরে তাকে ঘোরানো হচ্ছে। তাহলে আমরাও ভারতকে নাজেহাল করতে পিছপা হব না। হ্যাঁ, কি বললেন? আমাদের দেশকে কি বললেন আরেকবার বলুন। আমরা ঠিক অতটুকু নাজেহাল আপনাদেরকে করব। আপনারা আরে নাজেহাল করবেন, আগে আপনারা পেঁয়াজের দামটা কমান। আপনারা একটা ডিম সোনার দামে বিক্রি করেন বাংলাদেশে, দামে কিনবো আমরা বেশি। আমরা হলো বড় লোকের জাত। কারা কিসে কি বলছেন আপনারা? বেশি দামে আপনারা কি ওষুধ না খেয়ে এসেছেন? আমি পিসিআর কে বলবো যদি কোনো মেডিকেল অ্যাসিস্ট্যান্স লাগে বাংলাদেশের অতিথিদের। গরিব না, ঠিক আছে? আরে গরিবের কথা কে বলছে? আপনারা নিজেরাই গায়ে মেখে নেন। আমি বললাম আপনারা ডিমের দামটা কমান, ডিমের দাম কমান। আলু পাকিস্তান থেকে কিনবো, চায়না থেকে কিনবো, আমরা গরিব না। কার থেকে কিনবেন? ভারত ছাড়া আছে কারা আপনার? চারপাশ থেকে ভারত ঘিরে রেখে দিয়েছে, সীমান্ত ভারতের সাথে, জল ভারতের সাথে, নদী নালা সবকিছু ভারতের সাথে, আর আপনারা টিম্বাকটু থেকে কিনবেন। তাহলে আমাদেরকে ভয় পান কেন? কে ভয় পায়? আপনারা আমাদের কে ভয় পায়? মোহাম্মদ ইউনূস ভয় পায় ময়ূককে। ভয়টা কে পায়? বললেন ভয় পায়, বাংলাদেশ থেকে উমুক আসছে, বাংলাদেশ থেকে ওই আসছে। হ্যাঁ, এখনো বলছি তো, আপনারা কাপুরুষের মতন এই যে আপনারা মার্চ পাস লেফট রাইট হুপ হপ করতে করতে আসবেন বলেছিলেন। কোথায় এলেন? পেট্রোপোলে এলেন হুপ হপ করতে করতে? না, আমরা তো ছোট, এলেন না কেন? ভয় পাচ্ছেন এলেন না কেন? বাসের রাফাল নিয়ে আসতে পারার ভয় লাগলো আপনাদের? ওই বাসের রাফালগুলো নিয়ে ঠক করে কাঁপতে ফুস করে হয়তো পড়ে গেল। আপনারা তো সারাক্ষণ আতঙ্কে থাকেন যে কোন সময়। আরে দূর আতঙ্কে থাকি আপনাদের জঙ্গিদের জন্য। আপনারা যেভাবে জঙ্গিদের, একটা সময় আপনারা পেঁয়াজ উৎপাদন করতেন, শাক সবজি উৎপাদন করতেন, লঙ্কা উৎপাদন করতেন, এখন আপনারা জঙ্গি উৎপাদন করেন। তারেক ভাই দেখুন, আপনাদের এখন লিঙ্কও শেষ হয়ে যাচ্ছে। বলুন কি বলছেন? সিনেমার মধ্যে শুধু আপনারা, সিনেমার মধ্যে আপনাদের বীরত্বের গল্প নাই। আপনারা চায়না সীমান্তে বিলাই, পাকিস্তান সীমান্তে বিলাই, এখন বাংলাদেশ সীমান্তেও আপনারা বিলাই হবেন আস্তে আস্তে। কি হবে? অপেক্ষা করেন। কি হবে? আপনারা নিজের দেশটাকে রাখতে পারছেন? বাংলাদেশ এই মুহূর্তে বিড়াল, আমরা আমাদের দেশ আছি, আমাদের দেশ আমরা রক্ষা। আচ্ছা, এই মুহূর্তে একটা ব্রেকিং নিউজ। তারেক ভাই, এটা আপনার জন্য কাজে আসবে, এটা আপনার জন্য কাজে আসবে। আজকে বাংলাদেশে ঢাকঢোল নিয়ে লোকেরা বেরিয়ে পড়ে। আমি চাল নিয়ে, আরে চালের কথা শুনুন, ব্রেকিং নিউজ এসেছে দাদা, চাল নিয়ে। এই মুহূর্তে ভারত ছাড়া গতি নেই বাংলাদেশের। আবার চাল ইম্পোর্ট পৌঁছালো 24,000 টন। 24,000 টন চাল পাঠালো ভারত। ব্রেকিং নিউজ। এত যদি আপনাদের মুরত থাকে, চালগুলো নিচ্ছেন কেন? করেন না আমাদের কাছে। হ্যাঁ, আমাদের কাছে বিক্রি করেন না। আরে বিক্রি করেন না মানে ফ্রিতে এরপরে চাল নিতে হবে। আপনারা ট্রিটমেন্ট করাতে আসেন কেন? টাকা আছে, আমি ট্রিটমেন্ট করাতে আসেন কেন? যান না পাকিস্তানে। পাকিস্তানে যান না। আচ্ছা তারেক ভাই, দিদি আছেন। আরে পাপিয়াদি কিছু বলতে চান? পাপিয়াদি, এত মেডিকেল ভিসা করেন কেন? পাকিস্তানে যান না। পাকিস্তানে যান পাকিস্তানে। ভারতের পরে চিকিৎসা করাতে আসবেন না। ফুসকুড়ি হলে ভারতে চলে আসেন। হ্যাঁ বলুন দিদি, বলুন। তারেক ভাই 1 মিনিট এখানে কথা বলতে দেন। বলুন। এখানে মেডিকেল ভিসা আমরা নিচ্ছি, এতে চিপে আমরা ট্রিটমেন্ট পাচ্ছি, আর আপনারা আমাদের কারণে বৈদেশিক মুদ্রা অর্জন করছেন। আরে কৃতজ্ঞতা বোধ দিদি, কৃতজ্ঞতা বোধ, একটা কৃতজ্ঞতা বোধ থাকে। মেডিকেল ভিসার জন্য আপনারা অ্যাপ্লাই করছেন, আবার আনসারুল্লাহ বাংলা ভারতকে গাজওয়াতুল হিন্দ বানানোর অ্যাপ্লাই করছে। ऐसे कैसे चलेगा? দাদা শোনেন, ময়ূক শোনেন,
আমরা যদি আপনাদের ওখানে চিকিৎসা নিতে না যাই 6 মাস 5 মাস, রেস্টুরেন্ট বলেন, শপিং মল বলেন, তারপরে চিকিৎসা বলেন, ডাক্তারের কাছে ভিড় বলেন, সবই কিন্তু কমে যায়। হ্যাঁ, পার্শ্ববর্তী আমি কি কোনো ঠাকুরমার ঝুলি শুনছি? মজার গল্প কেউ বলছে? দিদি কি বলছেন? আমাদের দেশটা বাংলাদেশিদের ওপর শুধু টিকে নেই, 140 কোটির দেশ। আমরা সারা বিশ্বকে ভ্যাকসিন পাঠাই দিদি। আপনারা তো প্রভুত্ব করছেন। দিদির জন্য বাংলাদেশে একটু কফি সাপ্লাই করা হোক। ময়ূক ভাই, যে ট্রাকে করে আলু যাচ্ছে, চাল যাচ্ছে, একটু কফি পাঠানো হোক। দিদি বুঝতে পারছেন না কার সাথে কথা বলছেন? নির্মূল করতে হবে। আপনাদের ভ্যাকসিন যে ভেজাল ছিল আপনি জানেন? এটা ভুয়া ভ্যাকসিন ছিল। ভারতের দিকে জঙ্গিরা পাঠায় না, বাংলাদেশ ভারত দখল করতে যায় না। দিদি এক এক করে। এবং বাংলাদেশকে নিয়ে ভারতের কোনো বক্তব্য নাই। কিন্তু ভারত যখন আমি আবার বলছি, জঙ্গিবাদ থামান, জঙ্গিবাদ থামান, সন্ত্রাসবাদ থামান। আপনারা বিএনপি থেকে দায়িত্ব নিন। এই মুহূর্তে তারেক ভাই, আপনারা যুগ্ম সদস্য সচিব গণ অধিকার পরিষদ, তার থেকে দায়িত্ব নিন। কালকে মিছিল করুন যে এই মুহূর্তে বাংলাদেশকে জঙ্গি মুক্ত করব। আপনাদের গোটা বাংলাদেশ ঠিক করছে জঙ্গিতে। এখন পকেটে দেখলে জঙ্গি বেরোচ্ছে, বুক পকেটে জঙ্গি। তারেক ভাই, আপনার পেছনে আবার জঙ্গি বসে নেই তো? এটা ভারতীয় মিডিয়ার অপপ্রচার। কে ভারতীয় মিডিয়ার অপপ্রচার? সবকিছু অপপ্রচার। চিন্ময় কৃষ্ণ প্রভুকে আইনজীবী দেওয়া হয়নি, সেটা অপপ্রচার। আনসারুল্লাহ বাংলার প্রধানকে ছেড়ে দেওয়া হচ্ছে, অপপ্রচার। আপনারা ভারতকে ভয় পান কেন? করে কাঁপেন কেন? অনুপ্রবেশ করানোর জন্য, হাসিনাকে প্রতিষ্ঠা করার জন্য। হাসিনা পরে নেবেন, মামার বাড়ির আবদার পরে ছাড়ুন। হাসিনাকে পরে নেবেন, আগে আপনার দেশটা ঠিক করুন। হাসিনাকে ছাড়বো না, হাসিনাকে ছাড়বো না, হাসিনাকে দেব না, হাসিনাকে পাঠাবো না। স্বস্তি পেতে দিচ্ছেন না। বাংলাদেশকে অলওয়েজ আপনারা মাথা ভরছেন একটা স্বাধীন রাষ্ট্র। আরে স্বাধীন রাষ্ট্র বলেই তো 71-এ ছেড়ে দিয়েছিলাম। স্বাধীন রাষ্ট্র বলেই তো 71-এ ছেড়ে দিয়েছিলাম দিদি। বেশ পাপিয়াদি সাউন্ড আমি কমাচ্ছি। তারেক ভাই ডিবেটে আসুন। তারেক ভাই ডিবেটে আসুন। কফি টফি খেয়ে নিয়েছেন, বাস্তবের মাটিতে পা রেখেছেন। বাস্তবের মাটিতে পা আছে তো? আমি বলছি, বলতে দেন। 140 কোটি মানুষ শুনছে, বলতে দেন কি? এই দেখেন, টিকার কথা বললেন, বাংলাদেশকে টিকা দিয়েছেন বললেন না? এই টিকাটাও ভেজাল টিকা ছিল। ভেজাল টিকা ছিল। আপনাদের ভেজাল দেখুন কতটা অকৃতজ্ঞ আপনারা। এখন বলছেন বাংলাদেশ নাকি ভেজাল টিকা পেয়েছে। কি বলবো, এতটা অকৃতজ্ঞ, এতটা অকৃতজ্ঞ। কাজটা আপনারা কেন করলেন বলেন? হ্যাঁ, টাকা দেই নাই আমরা। কি টাকা দেননি? টাকা আছে, কেন করলেন? টাকা আছে, এত টাকা আছে। পকেটে হাত দিয়ে দেখুন তো, বাংলাদেশের পকেটে হাত দিয়ে দেখুন। মোহাম্মদ ইউনূস নিজে কত টাকা চুরি করে নিয়েছে। আপনাদের বলার দম আছে? মোহাম্মদ ইউনূস নিজের ব্যাংকের জন্য কোটি কোটি টাকা নিয়ে নিয়েছে। মোহাম্মদ ইউনূস নিজের ব্যাংকের জন্য কোটি কোটি টাকা নিয়ে নিয়েছে। আপনার বলার দম আছে? বলতে পারবেন? নিজে যে সুদ দিয়েছে বলতে দিন। টিকার কথা বললেন না, 10 কোটি টিকা আপনাদের ধ্বংস করেছে। আরে টিকার কথা ছাড়ুন, জঙ্গি নিয়ে কথা বলুন। এরকম বহু টিকা আপনাদের দেব, এরকম জলাতঙ্কের টিকাও দেব। কিন্তু আপনারা দায়িত্ব নিয়ে বলুন জঙ্গি পাঠাবেন না। আমরা পাঠাচ্ছি জল, আমরা দিচ্ছি মেডিসিন, আর আপনারা পাঠাবেন জঙ্গি। চুলকানি রোগে ভুগছে, বাংলাদেশকে ষড়যন্ত্র করেছিল, এখানেও চুলকানি রোগ হবে। আমরা সেই টিকা আর কিনি নাই আপনাদের কাছ থেকে। দুই নম্বরের জিনিস দিলে এবার পাকিস্তান থেকে টিকা কেনেন, পাকিস্তান থেকে জল কেনেন। আপনাকে আবারও বলছি, আমি জয়দীপ বাবুর কাছে যাব। আপনারা আগে নিজের দেশ, নিজের চরকায় তেল দেন। আরে আমাদের চরকা আমাদের দেশকে চেনায়। আমাদের চরকা ঘুরিয়ে দেশ স্বাধীন হয়েছে। আমাদের দেশের ওই চরকাটা যদি না ঘোরানো হতো, বাংলাদেশ তৈরি হতো না, ব্রিটিশরা পালাতো না। আপনারা নিজেদের চরকায় তেল দেন। শুনুন, সিরিয়াস টপিক। গাজওয়াতুল হিন্দ হ্যাঁ কিনা? গাজওয়াতুল হিন্দের যে এই দুঃস্বপ্ন, সেটা গাজওয়াতুল হিন্দ একটা ভবিষ্যৎবাণী। এই তো হতে আসো বাবা, আপনাদের পরিণাম ভোগ করতে হবে। পরিণাম? গাজওয়াতুল হিন্দের পরিণাম? আপনারা হারবেন। কি হারবে? আমরা হারবো মানে কে? ভারত হারবে? ভারত হারবে না হিন্দুরা হারবে? ভারত না হিন্দু? ভালো করে বলুন। আপনাদের ঘুম হারাম। হ্যাঁ, ঘুম হারাম। আর কি কি হারাম? ঘুম হারাম হয়ে গেছে আপনাদের। কি হয়ে গেছে? শুনুন, আমাদের ঘুম হারাম হয়ে গেলে আমরা ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়ি। আপনাদের ঘুমের ওষুধ কেনারও টাকা নেই। বাংলাদেশের এই মুহূর্তের যে অবস্থা, আমাদের ঘুম হারাম হলে আমরা ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়ি। বাংলাদেশ এই মুহূর্তে ঘুমের ওষুধ কেনারও টাকা পায় না। আপনাদের রাজাকে পরাজিত করেছিল 17 জন। আমরা এরকমই, আমরা ভয় পাই না, আমরা সাহসী। বিশাল বীর পুরুষ, আপনারা আমাদেরকে বিশাল বীর পুরুষ। বাসের রোবট নিয়ে, বাসের বন্দুক নিয়ে আসে। চাকরকে আমরা বিতাড়িত করেছি, আর জঙ্গি পাঠায়, সন্ত্রাসবাদী পাঠায়। বিশাল বীর পুরুষ। ওই বাবা, ভয় পাচ্ছি। বিশাল বীর পুরুষ, বিশাল ভয় পাচ্ছি।
হ্যাঁ শেখ হাসিনা মামার বাড়ির আবদার শেখ হাসিনাকে দেব না, শেখ হাসিনাকে ফেরত দেব না, শেখ হাসিনাকে ফেরত কি করবেন? শেখ হাসিনাকে ফেরত দেব না। আর আমি বলছি তো শেখ হাসিনাকে ফেরত দেব না, যা ইচ্ছা করে জয়দীপ। আরে দেব না ফেরত, আবার আসছেন ঝগড়া করতে। বলছি তো দেব না ফেরত, দেব না শেখ হাসিনাকে ফেরত। জান কি করব আমরা? মোদির সঙ্গে শেখ হাসিনা আরে আবার মোদির নাম শুনলে গোটা বাংলাদেশ থরথর করে কাঁপে, গোটা বাংলাদেশের টিআরপি জিডিপি সব পড়ে যায়। মোদিতে আসছেন, আগে বলুন শেখ হাসিনাকে দেব না, কি করব? জিডিপি আপনাদের আয় কত, মাথা পিছু আয় কত? আমাদের আয় কত? আমাদের দেশের শাহরুখ খান আর গায়ক অরিজিৎ সিং এই মুহূর্তে যে পরিমাণ টাকা কামায়, আর আমাদের বাংলার দেবের সিনেমায় যা আয় হয় গোটা বাংলাদেশের এই মুহূর্তে সেই আয় হয় না বোধহয়। ছাড়ুন খাদান দেখুন। ত্রিপুরার মাথা পিছু আয় কত? 800। কি বলছেন? ওষুধ দিন, পিসিআর ওষুধ দাও। আপনারা একটা কাজ করেন, ওই ভারতকে লাথি মেরে বাংলাদেশের সঙ্গে যুক্ত হয়ে যান, হার্টবিট বেড়ে যাবে। আবার মেডিকেল ভিসা নিয়ে ভারতেই আসতে হবে, আবার বাইপাসের ধারে কোনো হাসপাতালে ভর্তি হতে হবে, আবার আমাদের টাকাতেই এখানে চিকিৎসা করাতে হবে। টয়লেটে ব্যবহার করতে চান? আমার বাসায় টয়লেট আছে 3টা। কি 3টা? অফিসে একটা বেশি টয়লেট নাই। আপনি দেখেন এখন এই ভিডিওতে, আমার অফিসে এখানে 2টা আছে টয়লেট। আপনার অফিসে একটা বেশি টয়লেট নাই। আপনার ওই টয়লেটেই থাকুন, ওই টয়লেটেই ঘুমান। মাফ করুন আমাকে, আপনি ওই টয়লেটেই থাকুন। আপনাদের ডেভেলপমেন্টের ইন্ডেক্স হচ্ছে টয়লেট। আপনার দেশে মিছিল আপনি থাকুন ভালো করে, টয়লেটে একটা বালিশ নিয়ে নিন, একটা কোল বালিশ নিন। তারেক ভাই একটা কোল বালিশ নিয়ে শুন, টয়লেটে শুয়ে থাকুন। ওই টয়লেটে শুয়ে হিজবুত তাহরির আর আনসারুল্লাহ বাংলা নিয়ে স্বপ্ন দেখেন। কি বলবো বলেন? এমন মিছিল বিশ্বের কোথাও আছে? মাঠে ঘাটে হাঁকবো না, গুবার খাবো না, এইটা কোনো কথা? আপনারা কি পর্যায়ে নিজেদেরকে নিয়ে গেছেন? জয়দীপ অনেকক্ষণ ধরে হাত তুলছেন, আমার ডিবেটের সময় শেষ। কিন্তু জয়দীপ দা, এটা হচ্ছে সিনারিও। শীতকালে ভালো সার্কাস দেখতে হলে বাংলাদেশে দেখুন। তার জন্যই আমি বলছি এতটা বচসা করে কোনো লাভ নেই। এই ভ্যাকসিন দেওয়া এইসব এগুলোর জন্য অকৃতজ্ঞ ওরা। বীর পুরুষ নিজেদের বলে। এই আরাকান আর্মি ও যা করছে সেই দিকে ভয়ে কাঁপছে এরা। ওদের কোস্ট গার্ড পাঠাচ্ছে, যত সেনাবাহিনী ওখানে পাঠাচ্ছে। আরাকান আর্মি এসে আমাদের চিটাগংটা না দখল করে দেয়। এই বচসা করে কোনো লাভ নেই। সোজা কথা হচ্ছে যেটা প্যালেস্টাইনের সম্বন্ধে বলে, 2 স্টেট সলিউশন। বাংলাদেশের সাথেও 2 স্টেট সলিউশন। একটা হিন্দু হোমল্যান্ড হবে রংপুর, সিলেট, চট্টগ্রাম নিয়ে। এবং এটা জয়দীপ দা খুব ভালো নোটে শেষ করলেন। কারণ আমার নাম তোমার নাম, সিলেট, রংপুর, চট্টগ্রাম, এই স্লোগান অলরেডি ওঠা শুরু করেছে। জবাব চায় বাংলাতেও এই এত বড় টিভি জুড়ে আমি সেটাই দেখিয়েছিলাম। আমার নাম তোমার নাম, সিলেট, রংপুর, চট্টগ্রাম। হবে কি হবে না ভবিষ্যৎ বলবে। কিন্তু আপাতত একটা ছোট্ট বিরতি নিচ্ছে। বাংলাদেশের যারা অতিথিরা ছিলেন তাদেরকে অনেক ধন্যবাদ এত গরমাগরম একটা ডিবেটে অংশ নেওয়ার জন্য। একটা ছোট্ট বিরতি। ভারত এবং বাংলাদেশের দ্বারা দর্শক কোথাও যাবেন না, ময়ূক ফিরছে সঙ্গে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।